ভাবুন তো, যদি আপনি এমন কিছু সৈনিককে দেখেন যারা দেখতে একেবারে সাধারণ মানুষের মতো, কিন্তু আসলে তাদের বয়স হাজার হাজার বছরের কাছাকাছি। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার, তাদের যতই গুলি করা হোক, যতই আঘাত লাগুক, তাদের কিছুই হয় না। কিন্তু তারপর একদিন গোটা পৃথিবী তাদের খুঁজতে বেরিয়ে পড়ে, তাদের ধরার জন্য। কিন্তু কেন? কি আছে তাদের আসল রহস্য? ছবির নাম দি ওল্ড গার্ড। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় এক চমকে দেওয়া দৃশ্য দিয়ে, যেখানে কয়েকজন সৈনিক মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। তাদের শরীর গুলিতে পুরো ঝাঁঝরা হয়ে গেছে। দেখে মনে হয় কেউই বেঁচে থাকতে পারে না। কিন্তু এরা কারা? এর উত্তর আমরা একটু পরেই পাব। এবার আমরা দেখি মরক্কোর এক জায়গায়, যেখানে দুই ভাড়াটে সৈনিক অ্যান্ডি আর বুকার একটা মিশনের জন্য এসেছে। এরা আসলে সরকার বা প্রাইভেট এজেন্সির হয়ে বিপজ্জনক মিশন করে থাকে। কখনো সন্ত্রাসীদের সঙ্গে লড়াই, কখনো বন্দীদের উদ্ধার, সবসময় ঝুঁকিতে ভরা কাজ। এইবারও তারা সিআইএ এর এক এজেন্ট কপলির সঙ্গে দেখা করতে এসেছে, যে তাদের একটা নতুন মিশনের প্রস্তাব দেয়। কিন্তু অ্যান্ডি প্রথমে না করে দেয়, কারণ তাদের দলের একটা কড়া নিয়ম আছে। একই এজেন্সির জন্য দুবার কাজ করা যাবে না, আর সিআইএর জন্য তারা আগেও কাজ করেছে। কিন্তু বুকার বোঝায় যে পরিস্থিতি খুবই গুরুতর। আর যখন কপলি মিশনটা কি, তখন জানা যায় দক্ষিণ সুদানের একটা স্কুলে কিছু সন্ত্রাসী ছোট ছোট বাচ্চাদের বন্দি করে রেখেছে। ৮ থেকে ১৩ বছরের বাচ্চা, শিক্ষকদের মেরে ফেলা হয়েছে। এটা শুনে অ্যান্ডির মন গলে যায়, আর সে নিয়ম ভেঙে মিশনটা গ্রহণ করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যখন তারা কপলির সঙ্গে কথা বলছিল, দূর থেকে একজন স্নাইপার তাদের লক্ষ্য করছিল। আর মিটিংয়ের পর কপলি সেই স্নাইপারকে সিগন্যালও দেয়। এখান থেকেই বোঝা যায় কিছু একটা গোলমাল আছে। মিশন শুরু হয়, আর তাদের হেলিকপ্টার করে সুদানের একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে তারা বিল্ডিংয়ের ভিতরে ঢোকে। কিন্তু একটা সমস্যা, জায়গাটা মোটেও স্কুলের মতো দেখাচ্ছে না। তবুও তারা এগিয়ে যায়। ভিতরে ঢুকেই তারা চুপিসারে আক্রমণ করে, আর একে একে সব শত্রুকে শেষ করে দেয়। কিন্তু হঠাৎ একটা ঘরে ঢুকতেই চারদিকের দরজা খুলে যায়, আর কিছু মুখোশ পরা সৈনিক তাদের ওপর গুলি চালাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই দৃশ্যটাই যা আমরা শুরুতে দেখেছিলাম। কিন্তু এবার আসে সবচেয়ে বড় টুইস্ট। কিছুক্ষণ পর তারা সবাই আবার উঠে দাঁড়ায়। তাদের শরীর থেকে গুলি বেরিয়ে যায়, আর ক্ষতগুলো নিজে থেকেই সেরে যায়। মানে এরা অমর, এদের মারা যায় না। এবার তাদের মধ্যে রাগ জেগে ওঠে, আর তারা সেই সব মুখোশধারী সৈনিকদের ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। কিন্তু এখন সবার মনে প্রশ্ন, এই আক্রমণটা কে করল, আর বাচ্চাগুলো কোথায়? তখন অ্যান্ডি বুঝতে পারে এটা পুরো একটা ফাঁদ ছিল। পুরো মিশনটাই ছিল নকল, আর তাদের সিসিটিভির মাধ্যমে রেকর্ড করা হচ্ছিল। কপলি আসলে তাদের ক্ষমতাগুলো রেকর্ড করছিল, কারণ সিআইএ অনেক দিন ধরেই তাদের উপর নজর রাখছিল। আর এখন তাদের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। এরা আসলে সাধারণ মানুষ নয়, এরা অমর মানুষের একটা দল, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীকে বাঁচিয়ে আসছে, কিন্তু নিজেদের পরিচয় গোপন রেখে। কিন্তু এখন যদি পৃথিবী তাদের ক্ষমতার কথা জেনে যায়, তাহলে মানুষ তাদের ধরে পরীক্ষা নিরীক্ষা করবে, তাদের কেটে গবেষণা করবে, আর গোটা বিশ্বে হইচই পড়ে যাবে। এর মধ্যেই গল্প আমাদের নিয়ে যায় আফগানিস্তানে, যেখানে একজন ইউএস মারিন নাইল ফ্রিম্যান একটা মিশনে থাকে। সে একটা টার্গেট ধরতে যায়, কিন্তু লড়াইয়ের সময় তার গলা কেটে যায়, আর সে সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর সে আবার বেঁচে ওঠে। মানে নাইলও তাদের মতোই অমর মানুষের দলের একজন। এদিকে অ্যান্ডি আর তার টিম ট্রেনে থাকে, আর হঠাৎ সবাই একসঙ্গে নাইলের সঙ্গে যা হয়েছে সেটা স্বপ্নে দেখতে পায়। এতে বোঝা যায় তারা একে অপরের সঙ্গে যুক্ত, আর স্বপ্নের মাধ্যমে একে অপরকে অনুভব করতে পারে। এখন অ্যান্ডি বুঝতে পারে, যদি নাইলকে কেউ ধরে ফেলে, তাহলে তার মাধ্যমে সবাইকে খোঁজা পাওয়া যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেই নাইলকে বাঁচাতে যাবে, আর একাই রওনা দেয় তার সঙ্গে দেখা করতে। অন্যদিকে লন্ডনে মেরিক নামের একজন মানুষকে দেখানো হয়। সে একটা ওষুধ তৈরির কোম্পানির মালিক, আর সব সময় নতুন নতুন ওষুধ আবিষ্কারের চেষ্টা করে। একদিন কপলি তার সঙ্গে দেখা করে, আর সুদানের সেই ভিডিওটা দেখায় যেখানে অমর মানুষের দলটাকে ফাঁদে ফেলা হয়েছিল। ভিডিওটা দেখে মেরিক ভীষণ উত্তেজিত হয়ে যায়, আর সবাইকে ধরে তার কাছে নিয়ে আসতে বলে। কিন্তু কপলি বলে শুধু একজনকেই ধরা সম্ভব, কারণ তারা খুবই শক্তিশালী, আর তাদের ধরা খুব কঠিন। অন্যদিকে আফগানিস্তানের নাইলকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ অ্যান্ডি সেখানে এসে সবাইকে মেরে ফেলে।
তারপর সে নাইলকে অজ্ঞান করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে নাইলের জ্ঞান ফিরে আসে আর সে গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে যায়। তখন অ্যান্ডি তাকে গুলি করে, কিন্তু কিছুক্ষণ পর নাইল আবার বেঁচে ওঠে। এবার নাইল অ্যান্ডির সঙ্গে লড়াই শুরু করে, আর লড়াইয়ের মধ্যে সে অ্যান্ডিকে ছুরি মারে, কিন্তু অ্যান্ডির সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায়। এখন নাইল বুঝতে পারে সেও অ্যান্ডিদের মতোই। এরপর সে অ্যান্ডির সঙ্গে নিরাপদ জায়গায় যেতে রাজি হয়। তারপর তারা দুজনে একটা পুরনো প্লেনে চেপে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইট চলাকালীন নাইলের মাথায় অনেক প্রশ্ন ঘুরতে থাকে। সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে, তোমরা মোট কতজন? তোমাদের মতো আর কতজন আছে পৃথিবীতে? অ্যান্ডি শান্তভাবে উত্তর দেয়, আমরা মাত্র 4 জন। এটা শুনে নাইলের একটু সন্দেহ হয়। তার মনে হয় হয়তো অ্যান্ডি তাকে জোর করে তাদের দলে টানতে চাইছে। আর সেই কারণেই যখন অ্যান্ডি ঘুমিয়ে পড়ে, নাইল চুপি চুপি তার হাতটা সিট বেল্টে বেঁধে দেয়, আর তারপর পাইলটের দিকে বন্দুক তাকিয়ে বলে, প্লেন ঘোরাও, আমরা প্যারিস যাচ্ছি না। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখন অ্যান্ডি পাইলটকে গুলি করে আর রাশিয়ান ভাষায় তাকে ইশারা করে, মরে যাওয়ার অভিনয় করো। পাইলট সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে দেয়। যেই প্লেনটা নিচে নামতে শুরু করে, নাইল ভয় পেয়ে যায়। তার মনে পড়ে অ্যান্ডি বলেছিল সে প্লেন চালাতে পারে, তাই বাধ্য হয়ে সে অ্যান্ডির হাত খুলে দেয়। যেই অ্যান্ডি মুক্ত হয়, পাইলট সঙ্গে সঙ্গে আবার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর এবার নাইলের রাগ ফেটে পড়ে। সে অ্যান্ডির ওপর আক্রমণ করে। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলে, কিন্তু শেষ পর্যন্ত অ্যান্ডি নাইলকে কাবু করে ফেলে। এরপর অ্যান্ডি তাকে বোঝায়, ইউএস মিলিটারি তোমাকে ধরে ল্যাবে পরীক্ষা করবে, আমি তোমাকে বাঁচানোর জন্যই এনেছি। এখন অ্যান্ডির আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়, সে শুধু নিজের মতো মানুষদের রক্ষা করতে চায়। এই কথা বুঝে নাইলের রাগ ধীরে ধীরে কমে যায়। প্যারিসে পৌঁছানোর পর অ্যান্ডি নাইলকে তার সেফ হাউসে নিয়ে যায়। সেখানে তার পরিচয় হয় বুকার, নিকি আর জোয়ের সঙ্গে। নাইল জানতে পারে এরা কেউ 100-200 বছরের নয়, বরং কয়েক 100 বছরের পুরনো। আর সবচেয়ে পুরনো হল অ্যান্ডি। মানে এদের বয়স বাড়ে না, আর সহজে এদের মৃত্যু হয় না। কিন্তু অ্যান্ডি একটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমরা চিরকাল অমর নই। সে জানায় তাদের দলে এক সদস্য লাইকন ছিল, যে একদিন সত্যিই মারা যায়। মানে একটা সময় আসে যখন তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, আর তারপরে মৃত্যু নিশ্চিত। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, নাইল হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে ওঠে। সে বলে স্বপ্নে সে একটা মেয়েকে দেখেছে, লোহার কফিনে বন্দি, আর সেই কফিনটা সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে। এটা শুনে অ্যান্ডির মুখ একদম গম্ভীর হয়ে যায়। তারপর বাকিরা বলে সেই মেয়েটার নাম ছিল কুইন। অনেক বছর আগে শুধু অ্যান্ডি আর কুইনই এই দলে ছিল। তখন মানুষ তাদের ডাইনি ভেবে মারতে চেয়েছিল। যখন তারা মারতে পারেনি, তখন কুইনকে লোহার কফিনে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়, আর অ্যান্ডিকে অন্ধকারে বন্দি করে রাখা হয়। অ্যান্ডি কোনোভাবে পালিয়ে বাঁচে, কিন্তু কুইনকে আর কখনো বাঁচাতে পারেনি। আর তখন থেকেই সে অপরাধ বোধ নিয়ে বেঁচে আছে। এই সব শুনে নাইল আবার ভেঙে পড়ে। সে সেখান থেকে চলে যেতে চায়, সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। কিন্তু অ্যান্ডি তাকে বোঝায়, এই পৃথিবী তোমার জন্য চিন্তা করে না, সত্যিটা জানলে তোমাকে পরীক্ষার বস্তু বানিয়ে দেবে। ঠিক তখনই হঠাৎ একটা জোরালো বিস্ফোরণ হয়। সবাই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। অ্যান্ডি দৌড়ে গিয়ে দেখে বুকার গ্রেনেডে গুরুতর আহত হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায়, আর তার ক্ষতগুলো ধীরে ধীরে সেরে যেতে থাকে। বুকার জানায় কিছু সৈনিক আক্রমণ করেছে, আর নিকি আর জোকে বন্দি করে নিয়ে গেছে। এবার অ্যান্ডির রাগ চরমে ওঠে, আর এক মুহূর্তেও দেরি না করে আক্রমণকারীদের একে একে শেষ করে দেয়। তার লড়াইয়ের দুঃখতা দেখে কোপলি ভয় পেয়ে যায়। অ্যান্ডি বুকার আর নাইলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে নিকি আর জো সরাসরি মেরিকের কাছে নিয়ে যাওয়া হয়। চেন দিয়ে বেঁধে তার সামনে হাজির করা হয়। মেরিক বলে, মানব জাতির ভবিষ্যতের জন্য তোমাদের ব্যবহার হওয়া দরকার। তার পরিকল্পনা স্পষ্ট, তাদের জেনেটিক কোড থেকে অমরত্ব পাওয়া। সে তাদের ওপর নির্যাতন চালায়, পরীক্ষা নিরীক্ষা করে, শুধু এটা বোঝার জন্য যে তাদের ক্ষমতা কিভাবে কাজ করে। এই সব দেখে কোপলি অস্বস্তিতে পড়ে যায়। সে মেরিককে সতর্ক করে, এদের শুধু গবেষণার জন্য ব্যবহার করো, কারণ এখন সে বুঝতে পারছে মেরিকের পরিকল্পনা খুবই বিপজ্জনক। এদিকে অ্যান্ডি আর তার দল একটা পুরনো খনিতে লুকিয়ে থাকে। সেখানে বসে তারা পরিকল্পনা করে কিভাবে নিকি আর জোকে উদ্ধার করা যায়। তখন অ্যান্ডি একটা জিনিস লক্ষ্য করে, তার গলার ক্ষতটা সেরে উঠছে না। সে পেইন কিলার খায়, ব্যান্ডেজ করে, কিন্তু এখন সে বুঝে গেছে তার অমরত্ব শেষ হয়ে আসছে। হাজার হাজার বছর পর অ্যান্ডি এখন নশ্বর হয়ে যাচ্ছে, তবুও সে মৃত্যুকে ভয় পায় না। হাজার বছর কেটে গেলেও একদিন সব অমরত্বের শেষ হয়, আর হয়তো মেরিকের সময়ও শেষ হতে চলেছে।
এরপর অ্যান্ডি নাইলকে রেখে বুকারকে নিয়ে বেরিয়ে যায় তাদের সাথীদের বাঁচাতে, কিন্তু মাঝপথেই নাইল বুঝতে পারে বুকার একজন বিশ্বাসঘাতক, কারণ সে সব বন্দুক থেকে গুলি বের করে দিয়েছিল। অন্যদিকে বুকার আর অ্যান্ডি যখন সেই বিল্ডিংয়ে ঢোকে যেখানে তাদের সঙ্গীরা বন্দী, তখন বুকার পিছন থেকে অ্যান্ডির ওপর আঘাত করে আর তাকে বন্দী করে ফেলে। এখন জানা যায় বুকার আর কপলি একসাথে কাজ করছে। কপলি অ্যান্ডিকে বলে সে অমর থাকার রহস্য জানতে চায়, আর সেই কারণেই সে তাদের ওপর গবেষণা করতে চায়। ঠিক তখনই মেরিক সেখানে এসে পড়ে আর অ্যান্ডিকে জোর করে ধরে ল্যাবে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। আর মজার ব্যাপার হলো বুকার যে কপলির সঙ্গে ছিল তাকেও পরীক্ষার জন্য ধরে ফেলা হয়। এদিকে নাইল বুকারকে খুঁজতে খুঁজতে সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় যেখানে তার দেখা হয় কপলির সঙ্গে। নাইল সঙ্গে সঙ্গে তাকে গুলি করতে যায়, কিন্তু কপলি বুঝে যায় নাইলও অ্যান্ডির মতোই অমর। তারপর কপলি তাকে একটা বড় সত্যি কথা বলে। শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু মানুষ পৃথিবীকে বাঁচিয়ে আসছে। প্রতিটি বড় বিপদের সময় এরা সামনে এসেছে, সব ঠিক করে আবার অদৃশ্য হয়ে গেছে। দুনিয়া তাদের ভগবানের দূত ভেবে এসেছে। আর গবেষণা করতে করতেই কপলি জানতে পারে সেই ভগবানের দূতরা আর কেউ নয়, অ্যান্ডি আর তার টিম। এই কারণেই সে তাদের ম্যারিকের হাতে তুলে দেয়, যাতে তাদের ওপর গবেষণা করে পৃথিবী থেকে সব রোগ চিরতরে দূর করা যায়। তার উদ্দেশ্য খারাপ ছিল না, কারণ তার স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছিল আর সে চাইত না অন্য কেউ সেই যন্ত্রণা ভোগ করুক। কিন্তু এখন মেরিকের নিষ্ঠুরতা দেখে কুপলির বিবেক জেগে ওঠে। সে বুঝতে পারে সে একটা বড় ভুল করে ফেলেছে, আর এখন সে নাইলকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। নাইল কুপলিকে সেই বিল্ডিংয়ে নিয়ে যায় যেখানে অ্যান্ডি আর বাকিদের বন্দি করে রাখা হয়েছে। নাইল তার সঙ্গে সব অস্ত্র নিয়ে নেয় বিল্ডিংয়ের ভিতরে ঢোকার আগে। কুপলির সঙ্গে যেতে চায়, কিন্তু নাইল তাকে থামিয়ে দেয়। এই লড়াই তোমার পক্ষে সম্ভব নয়। কুপলি তাকে একটা অ্যাক্সেস কার্ড দেয়, যার সাহায্যে সে প্রাইভেট এলিভেটর দিয়ে সরাসরি ল্যাবে পৌঁছতে পারে। যেই নাইল 15 তলায় পৌঁছায়, 3 জন গার্ড তাকে লক্ষ্য করে গুলি চালায়। সে পড়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার উঠে দাঁড়ায় আর 3 জন গার্ডকে এই মুহূর্তে শেষ করে দেয়। সিসিটিভিতে এটা দেখে পুরো সিকিউরিটি অ্যালার্ট হয়ে যায়। এবার নাইল সরাসরি মেরিকের সামনে পৌঁছে যায় আর ল্যাবের লোকেশন জানতে চায়। ঠিক তখনই গার্ডরা এসে পড়ে আর আবার গুলি চালানো শুরু হয়। নাইল গুলি খেতে খেতেও একে একে সবাইকে মেরে ফেলে। তারপর সে এলিভেটর ব্যবহার করে ল্যাবে পৌঁছে যায়। সেখানে একজন ডাক্তার তার উপর আক্রমণ করে, কিন্তু নাইল তাকে মেরে ফেলে। এরপর অ্যান্ডি, নিকি, জো আর বুকার সবাইকে মুক্ত করে দেয়। সবাই একসাথে প্রস্তুত হয় শেষ লড়াইয়ের জন্য। বুকার অপরাধবোধে ভেঙে পড়ে। সে সেখানেই থাকতে চায়, কিন্তু অ্যান্ডি তাকে বলে, লড়াই এখনো শেষ হয়নি। যদি মেরিক বেঁচে যায় তাহলে সে কখনো আমাদের ছাড়বে না। এবার সবাই মিলে এগিয়ে যায়। প্রতিটি ঘরে গার্ডরা আক্রমণ করে আর টিম একে একে সবাইকে শেষ করতে থাকে। ঠিক তখনই একটা গ্রেনেড বিস্ফোরণ হয়। অ্যান্ডি, যে ইতিমধ্যেই নশ্বর হয়ে গেছে, কোনো মতে আশ্রয় নিয়ে বেঁচে যায়। ওদিকে একজন গার্ড নিকি আর জোয়ের ওপর আক্রমণ করে। নিকি তার সঙ্গে লড়াই করে, কিন্তু গার্ডটা তাকে গুলি করে পালিয়ে যায়। এটা দেখে অ্যান্ডির রাগ চরমে পৌঁছে যায়। এবার অনেক হয়েছে। সে একটা কুঠার তুলে নেয় আর গার্ডসদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে নিকিও আবার সুস্থ হয়ে ওঠে। অ্যান্ডি একজন গার্ডকে ধরে তার কাছ থেকে মেরিকের লোকেশন বের করে নেয়। যেই তারা একটা ঘরের কাছে পৌঁছায়, ভিতরে আগেই গার্ডরা প্রস্তুত ছিল। নাইল সামনে এগোতে চায়, কিন্তু অ্যান্ডি তাকে থামিয়ে দেয়। নেতা সবসময় সামনে যায়। ঠিক তখনই অন্য দিক থেকে নিকি আর জো কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর শুরু হয় ভয়ঙ্কর লড়াই। যে গার্ড নিকিকে গুলি করেছিল, জো তার ঘাড় ভেঙে দেয়। সব গার্ড শেষ হয়ে যায়, আর তখন তারা জানতে পারে মেরিক এলিভেটর দিয়ে নিচে পালাচ্ছে। নিকি আর জো সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। এরই মধ্যে অ্যান্ডি আর নাইলের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত হয়। অ্যান্ডি বলে, আমি তোমার মধ্যে নিজেকে দেখেছি। আমার পরে তোমাকেই সব সামলাতে হবে। ঠিক তখনই হঠাৎ মেরিক সামনে এসে যায়। সে অ্যান্ডির দিকে বন্দুক তাক করে। নাইল একটা ফাঁকা গুলি চালায়। মেরিকের মনোযোগ সরে যায়, আর সেই মুহূর্তে অ্যান্ডিটাকে ধরে তার গলায় কুঠার দিয়ে আঘাত করে। মেরিক শেষবার অ্যান্ডিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু নাইল তাকে ধরে ফেলে আর তাকে নিয়ে সরাসরি 15 তলা থেকে নিচে লাফ দেয়। নিচে গাড়ির ওপর পড়তেই নাইলের শরীর পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার সুস্থ হয়ে ওঠে, আর মেরিক সেখানেই শেষ হয়ে যায়। এইভাবে সব কিছুর শেষ হয়। পরে সবাই একটা নিরাপদ জায়গায় চলে যায়।
নাইল সিদ্ধান্ত নেয় এখন সে এই টিমের স্থায়ী সদস্য হবে, আর কপলির সাহায্যে নিজের ভুয়ো মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছে দেয়। অ্যান্ডি বুকারকে তার বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দেয়। আগামী 100 বছর সে টিমের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না। তারপর সবাই কপলির সঙ্গে দেখা করে। অ্যান্ডি বলে, এখন থেকে আমরা যা করব তার সব প্রমাণ তোমাকে মুছে ফেলতে হবে, মানে তাদের পরিচয় চিরকাল গোপন থাকবে। কপলিও রাজি হয়ে যায়। আর তারপর কয়েকদিন পরে প্যারিসে বুকার একা বসে পানীয় খাচ্ছিল। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পায়, হ্যালো। সে ঘুরে তাকায় আর চমকে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে কুইন, যে হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচে একটা কফিনে বন্দী ছিল। সে ফিরে এসেছে, কিন্তু কিভাবে? আর এখন তার পরিকল্পনা কি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর না দিয়েই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এর মানে এই ছবির পার্ট 2 আসতে চলেছে, যেখানে আমরা হয়তো এই সব প্রশ্নের উত্তর পাব। তো বন্ধুরা, এটা শুধু একটা সাধারণ গল্প নয়, এটা ত্যাগ, বন্ধুত্ব আর মানবতার জন্য লড়াইয়ের গল্প, যা আমাদের শেখায় একসাথে থাকলেই সবার মঙ্গল হয়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।